হ্যালো রোহান, তুমি কোথায় আছো বাবা এখন? আম্মা, আমি তো একটু বাইরে আছি। কেন, কোনো সমস্যা? না, সমস্যা না। এই বিছানার নিচ থেকে কি তুমি টাকা নিছো? কই না তো আম্মা। আমি বিছানার নিচ থেকে টাকা নেবো কে? মাঝে সাঝে টাকা হারালে তো তোমার মেয়েই নেই। আমাকে অযথা দোষী করো কেন তুমি? আচ্ছা, টাকা হারাইছে ভালো কথা। তুমি একটু বাড়ি আসো তো বাবা, তোমাকে একটু আমার ভীষণ দরকার। আমাকে আবার এই মুহূর্তে কি দরকার? একটু বলোই না, মোবাইলে শুনি। ঘোরার ডিমে এখন আবার এইমাত্র বাসা থেকে আসলাম, আবার বাসাতে যেতে হবে। তুমি বলো আমাকে। তোমার বাবা তো যশোর চলে গেছে, তো তুমি নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে, তুমি বলছিলে সেদিন। তো আসো, আজকে না হয় যাবো। হ্যাঁ, তুমি যে কতটা যাবে এটা তো আমি ভালো করেই জানি। এতদিন ধরে তোমাকে বলতেছি যে আম্মা চলো কক্সবাজার যাই, না হয় কোথাও কোথাও বেড়াইতে যাই। তুমি যাও না। আর আজকে তুমি যাবে, তাই না? হ্যাঁ, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। না জানি কোন ফান্দে ফেলানোর জন্য আমাকে বাসাতে ডাকতেছো, এসব বুঝি না মনে হয় না। দেখো রোহান, আমি সত্যি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তুমি না এতদিন ধরে আমাকে বলছিলে যে আম্মা চলো কোথাও যাই, ঘুরতে যাই, সময় পাও না কেন? আমি তো তোমার বাবার জন্য সময় পাই না। তাকে দেখাশোনা করতে হয়, সে অফিসে যায়, তার সমস্ত কিছু করে দিতে হয়। আবার এদিকে তোমার বোনটা। আর আজকে তো সুযোগ হয়েছে। দেখো তোমার বাবা যশোর গেছে, আসতে 7-8 দিন সময় লাগবে, সে একটা জরুরি কাজের জন্য গেছে। আর এই ফাঁকে তোমার সাথে সব জায়গায় বেরাবো, তোমার যত মনের আশা আসে সব পূরণ করবো আমি, বুঝতে পারছো? তুমি না আগে বলতে আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে, আমাকে নতুন নতুন ড্রেস কিনে দেবে, তোমার কত স্বাদ। শোনো, তোমাকে এত তেলালো লাগছে না কেন আমার, হ্যাঁ? তুমি যদি আমার পত্নীর সন্তান না হয়ে পেটের সন্তান হতে, তাহলে ঠিক আমার এক কথাতে তুমি রাজি হয়ে যেতে বা চলে আসতে। আমার সে কি তোমার বন্ধু বান্ধব তোমার কাছে বড় হয়ে গেল? খালি বাইরে যায় আড্ডা মারো সবসময়, হ্যাঁ? না আম্মা, তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলতে পারো না। আমাকে আঘাত করতেছো তুমি। দেখো, আমি তোমার পুষ্ণের সন্তান হলো, আমি তোমাকে নিজের মায়ের মতোই ভাবি। এরকম কথা বলো না তুমি। আর শোনো, বাবা চলে গেছে তাতে কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাকে সেদিন বলছিলাম, আমার কথা থেকে তুমি রাজি? পাগল ছেলে, রাজি না হয় কি আর পারি? এই, আমি কি সুযোগ পাই কোথাও যাওয়ার জন্য, হ্যাঁ? তুমি যে যেসব জায়গায় আমাকে নিয়ে যেতে চাও, তুমি যেগুলো আমাকে বলছো, আসলে আমি মনের থেকে তো রাজি। কারণ তুমি আমার তো রক্তের কেউ না, আমার পেটের সন্তান না। তোমার সঙ্গে আমার অনেক কিছু করাই যাইতে পারে, বোঝো না তুমি পাগল ছেলে? এখন তো তোমার বাবা নেই, এই জন্য তো বলতেছি, তোমার বোনটারে তোমার খালার বাড়িতে রেখে তোমাকে সঙ্গে করে যেখানে খুশি সেখানে যাই আমরা রাত যাপন করবো, থাকবো। সমস্যা কোথায়? আর তুমি না আমাকে ছোট ছোট ড্রেস কিনে দিবে তুমি বলছিলে, সব আশা তুমি পূরণ করো না, এটাই তো সুযোগ যায়। এই জন্য তো তোমাকে তাড়াতাড়ি পরামর্শ করার জন্য বাড়িতে ডাকছি। আর তুমি খালি আড্ডা নিয়ে পড়ে থাকো। আসো, চলে আসো তো বাড়িতে, তারপর তোমার সাথে আমার কথা আছে। শোনো, তোমার যত ইচ্ছা আছে সব আমি পূরণ করবো। আমি জানি তুমি কি কি করতে চাইছো, আমি কি শুনিনি সব? সব হবে। আর আসো তো, পাগল ছেলে। হ্যাঁ, আমি বাড়িতে আসতেছি, একটু ওয়েট করো। আর শোনো, আমি ঠিক করেছি, যেহেতু তুমি যাবেই তাহলে আগামী কালকে আমরা রওনা দেব। আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওর বাড়িতে একদম ফ্রি 4টা রুম। ও একটা রুমে থাকে, ওকে বলে একটু ম্যানেজ করে নেব। তুমি যে আমার আম্মা, ওকে এই পরিচয়টা দিব না, বুঝতে পারছো? ওখানে বেশ মজা হবে। ও আচ্ছা, তোমার এই বন্ধুর বাড়িতে তার ফ্যামিলির আর লোকজন থাকে না? না না, তার বাড়িতে ও শুধু একাই পড়ে আছে। ও ও 2 দিন পরে চলে যাবে, কারোর উপর বাড়িটা বুঝিয়ে দিয়ে। ওর ফ্যামিলির সবাই আমেরিকাতে থাকে। এটাই ভালো হবে। যাবে তুমি? হ্যাঁ, তাহলে তো যাওয়াই যায়। তাহলে তো অনেক ভালো হবে। এই শোনো, তোমার ছোট বোনটাতে একদম বুঝতে দেওয়া যাবে না, বুঝতে পারছো? আমরা বলবো যে আমরা কোথাও বেড়াইতে যাচ্ছি। আচ্ছা, ওখানে কয়দিন, 2-3 দিন থাকা যাবে তো? আমার আবার 2-3 দিন না থাকলে হবে না, কারণ আমি তোমাকে বেশ টার্গেট করছি অনেক দিন ধরে, জানো? এই স্বপ্নটা যেন আমার পূরণই হচ্ছে না। তুমি কিন্তু ওকে একটু ম্যানেজ করবা, বলবা কি যে 2-4 দিন থাকবো এখানে, বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, ওকে আমি বলি ম্যানেজ করে নেব। ও আমার খুব কাছের ফ্রেন্ড। ওকে বললে ও কোনো আপত্তিই করবে না। একদম 2-4 দিন কেন, 1 সপ্তাহ থাকলেও কোনো সমস্যা নেই। তবে একটা কথা, আমি তোমাকে যেটা বলছিলাম পূর্বে, সব আশা পূরণ করবে তো? অযথা ওর বাড়িতে যাই যদি তুমি আবার আমার কথা না শোনো, তাহলে তো যে লাভ নেই, বুঝতে পারছো? পাগল ছেলে, কি যে বলো তুমি! আরে আমি তোমার আশা পূরণ করার জন্যই তো তোমার বন্ধুর বাড়িতে যাব। আর আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম। কারণ তোমার বাবা, সে বুড়ো হ্যামলা বাড়ি থেকে কোথাও যায় না, নড়েই না। এই যে দেখো কতদিন পরে সে যশোর চলে গেল। এটাই তো একটা সুযোগ। আর এই সুযোগে না, আমি তোমার সঙ্গে
তোমার আর আমার যত আশা ছিল সব পূরণ করব, যেখানে খুশি সেখানে যা খুশি তা করব, কেউ বাধা দেবে না। শুধু একটু নিরিবিলি জায়গার দরকার। আর যেহেতু তোমার বন্ধুর একটা ফ্রি বাড়ি আছে, তা তো আর কোনো সমস্যাই নেই। আর শোনো, তোমার যত আশা আছে সব আশা আমি পূরণ করব। কারণ আমি ইদানিং দেখছিলাম যে তুমি আমাকে যেভাবে ফলো করো, বা আমার সমস্ত কিছু দেখে তুমি যেভাবে তোমার মধ্যে চাওয়া জাগছে, তোমার সব আশা পূরণ করব। তোমার কোনো ইচ্ছাই আমি অপূরণ রাখবো না। তুমি শুধু ওই জায়গাটাকে ম্যানেজ করো, কালকে কিন্তু তাহলে আমরা রওনা দেবো। আর কোনো কথা নাই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তো ভালোই হবে। আর আমিও কখনো ভাবতেই পারিনি যে তুমি আমার কথায় রাজি হয়ে যাবে এইভাবে, বুঝতে পারছো? শোনো, আমি কিন্তু তোমাকে যেভাবে চাইবো তুমি সেইভাবেই দেবে তো, নাকি? আরে হ্যাঁ রে বাবা, অবশ্যই দেব। তুমি চাও যেভাবে তোমার, আমি তো কোনো ইচ্ছাটাকে অপূরণ রাখবো না, সব ইচ্ছাই পূরণ করব। বুঝছো না, তোমার বাবা বুড়ো হয়ে গেছে, সে এখন ঠিকঠাক মতো চলতেই পারে না, তার বয়স হয়ে গেছে না। এখন আমার তো আসলে, আমি তো এরকম হইনি এখনো, আমি তো ঠিকঠাক আছি, তুমি তো জানোই। আর আমার সে তোমার বাবার বয়স অনেক বেশি। এই জন্যই তো তার সঙ্গে আসলে আমার যায় না। এখন কি করব বলো, ফ্যামিলি সে সময় ধরে বেড়ে দিছিল, তাই হয়েছিল। এখন আমার তো লাগবে, বোঝো না। আর আমিও তো সুযোগ পাই না, এটাই তো সুযোগ। আর যখন তোমার এই ছোট বোনটার বিয়ে হয়ে যাবে, তখন তো বাড়িটা ফাঁকাই। তখন তোমার বাবা যখন বাড়িতে থাকবে না, তখন বাড়িতেই না হয় হবে। আর এখন তো বাইরে যেতেই হবে, তাছাড়া তো আর সম্ভব না, বোঝো তো তুমি। ওর তো বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। আর তুমি যা, তুমি না আমাকে কিছু একটা কিনে দিতে চেয়েছিলে, তোমার কি কিনে দেয়া সব বাবা, তুমি বলো তো। ও হো হো, এই কথা। হ্যাঁ, আমি তোমার জন্য 1 ডজন ওইটা কিনে রাখছি। আমি মাপ জানি, বুঝতে পারছো? তোমার হবে তো? সব ধরনের কালার আমি পছন্দ করে কিনে রাখছি। আমি নিজ হাতে তোমার এটা পরাই দিব কিন্তু, বুঝতে পারছো? তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আরে আমি তো এটাই চাচ্ছি। কয়টা, 1 ডজন কিনছো? তাহলে তো আমার অনেক দিন যাবে রে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি নিজে হাতে এটা পরাই দিও, বুঝতে পারছো? আর আমি তো এটাই চাচ্ছি, তুমি সুন্দর করে, আমি সেজে গুজে যাব। আর শোনো, নিজে হাতে আমাকে এটা পরাবা, আর কি কি কিনে দেবা। আমার যেগুলি যেগুলি আমারও ইচ্ছা আছে, তোমার সামনে আমি এমন কিছু ড্রেস পরে, এমন ভাবে মনে করো সুন্দর করে সেজে গুজে করে বেড়াবো, যাতে তোমার খুব পছন্দ হয়। আমি তো বলছি রে বাবা, তোমার বোনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ হবে। তুমি যেখানে ঘুরতে নিয়ে যাবে, তুমি যেভাবে যে পোশাকে আমাকে দেখতে চাইবে, আমি সব রকম পরিবেশন করবো তোমার সামনে। শুধু আমি তোমার খুশি থাই, আর আমার লাগবে এই জন্য আর কি। আমিও তোমাকে খুশি করতে চাই, বুঝতে পারছো? শোনো, একটা গল্প শোনো। তুমি একদিন দুপুরবেলা যখন তোমার খাটের উপরে শুয়েছিলে, হঠাৎ ঘুমের মিতালে, মানে তুমি তো ঘুমাইছিলে, তুমি টের পাও না, আমি তোমার ওইটা দেখছি অত বড়। সেদিন থেকেই আমি ভাবছি যে তোমাকে নিয়ে কোথাও না কোথাও একটা জায়গায় বেড়াতে যাব। আর এটা আমার লাগবে, বুঝতে পারছো? কারণ ইতিপূর্বে তোমার এই বুড়ো বাবার কাছ থেকে আমি এই সমস্ত কোনো কিছু পাইনি, বুঝতে পারছো? ও দিয়ে আমার হয় না, তোমাকেই আমার লাগবে। এই জন্য এই সুযোগটাকে হাতছাড়া করা যাবেই না। আর দেখো, তোমারও ভালো লাগবে, এতটাই ভালো লাগবে, তুমি বারবার তুমি চাইবে, বুঝতে পারছো? আর এইরকম কিছুই আমি তোমাকে দেব। দেখো নে, যে কত সুন্দর জীবনটা, কত সুন্দর সময়টা তোমার আর আমার তাতে। আগে যাই না চলো, তারপরে দেখো নে। এ বেলা নি ও বেলা নি, যখন ইচ্ছা যত খুশি, বুঝতে পারছো? হুম। ও এই কথা। তার মানে তুমি সবকিছু আগেই বুঝে গেছো, দেখে ফেলছো। ঠিক আছে। আরে আমি তো তোমার প্রশ্নের ছেলে হলো, আমি তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করব না। তোমার মনের যত আশা আছে, তুমি যা চাইছো তোমাকে সবই দেওয়া হবে। এবং শুধু তাই না, সুন্দরভাবে, বুঝতে পারছো? যাতে তোমার আশাও পূরণ হয়, আমারও মনের ইচ্ছাটা পূরণ হয়। আর এইটা তুমি আর আমি মনে মনে জানবো, কেউ বুঝবে না। শুধু বন্ধুর বাড়িতে কদিনই বা হবে বলো? বন্ধুর বাড়িতে না হয় 2-4 দিন থাকা হবে। সেই 2-4 দিন না হয় যত খুশি তত আমরা ঘুরলাম বা ওই সমস্ত করলাম, কিন্তু বাড়িতে আসার পরে, মানে ছোট বোনটার আড়ালে যখন সুযোগ হয়, তখনই হবে। সমস্যা কোথায়? আরে তোমার জন্য আমি থাকলাম, প্রয়োজনে জীবনে কাউকে জীবন সঙ্গিনী করব না আমি, বুঝতে পারছো? তোমার জন্য আমি থেকে গেলাম, টেনশন করিও না। শোনো, আমিও জানি কি বাবা, আমাকে পাওয়ার পরে আসলেই তোমার এটাই মনে চাইবে যে তুমি কাউকে জীবন সঙ্গিনী করবে না, এটা আমি জানি। কারণ নিশ্চিত আমি, যে একটাবার তুমি আমার সঙ্গে ঘুরতে যাও না তোমার বন্ধুর বাড়ি, 2-4 দিন থাকি না,
তুমি তখন বলবা যে এত ভালো লাগায়, এত শান্তি সুখ এই বেড়ানোর মধ্যে, এই সমস্যার মধ্যে। আর আমি তোমাকে যা দিব, বুঝতে পারছো? তোমার তখন কাউকে ভালোই লাগবে না আমাকে ছাড়া। আর আমি তো এটাই চাচ্ছি, কারণ আমার তো এখনো সামনে অনেক দিন পড়ে আছে। এতদিন আমি এভাবে বিঠে যাব, তা কি হয়? এই জন্যই তো তোমাকে ডাকছি রে বাবা। আর এটা কেউ বুঝবেও না, শুধু তুমি আর আমিই জানবো। টেনশন কোথায় বলো? তো ঠিক আছে, শোনো, তুমি দেরি করো না, ওদিককার কাজ সেরে তুমি বাসায় চলে আসো, তারপরে একসাথে বসে সব বুদ্ধি পরামর্শ করে গুছগাছ করে নিয়ে কালকেই কিন্তু বের হয়ে পড়বো। আর তোমার ছোট বোনকে আমি কালকেই হচ্ছে ওর খালার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, বলবো যে আমরা কোথাও যাচ্ছি, ওকে নেব না। বুঝতে পারছো? ঠিক আছে, তাই হবে। আচ্ছা আম্মা শোনো, এই যাওয়ার কথা বা এই যে কালকে আমরা যাচ্ছি, এই বিষয়টা একটু মাথায় চিন্তা করে এখন তোমার কেমন লাগছে বলো তো? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে লাগলে আবার যে অবস্থাটা হচ্ছে, আর কালকে না জানে যাওয়ার পরে কি হবে। পাগল ছেলে, হাসো চটক করে বাড়ি। আচ্ছা আম্মা, আমি এই যে আধা ঘন্টা পরেই বাসাতে চলে আসতেছি, এসে পরামর্শ করব, ঠিক আছে? রাখি এখন। ওকে, তাড়াতাড়ি চলে আসো। বাই বাই। তো বন্ধুরা, আমার পোষা ছেলে আর আমার এই পরকীয়া সংলাপটি শুনে আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের বিন্দুমাত্র বিনোদন দিয়ে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার কাছের বন্ধু বান্ধবকে দেখার বা শোনার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছিস। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা মা, তুমি কেন বাড়ি থেকে নানি বাড়ি চলে গেলে? কি হয়েছে কি তোমার, বলো? দেখ বাবা, আসলে যে কথাটা তোকে না বললেই নয়, তোর বাবা দ্বিতীয় বিয়ে করার পরে মনে করলাম যে ওই বউ নিয়ে তোর বাবা থাকে, আর আমি তোরে ধরে থাকবো। আর তোর যে ওইটা অত বড়, তুই যেভাবে এ করিস, আমি আর পারি না রে বাবা। আমার আর সহ্য হয় না, জানিস? তুই যেভাবে রাত দিন দিয়ে আমাকে যখন খুশি তখন বাড়িতে এসে এটা করিস, জীবনে তুই বিয়ে সাথে করবি না, আমার উপরে তুই পড়ে থাকলি। আমি আর পারতেছি না, এই জন্য তোর নানির বাড়িতে চলে আসছি, কয়েকটা দিন রেস্ট নেব। তুই আমাকে চালাস না তো। তুমি না বড় বড় মুখে বলছিলে যে তুমি আমাকে চালিয়ে নেবে, আমার আর কোনোদিন বিয়ে শাদী করতে হবে না, বাবা গেছে তাই কি হয়েছে? এখন আবার এই কথা বেশি হয়ে গেল না? এই দেখ, বড় বড় লেকচার মারবি না। আমি তোকে চিনি, বুঝতে পারছিস? আসলে আমি জানতাম না রে, তুই তোর বাবার মতো অনেক উঁচু লম্বা বড় হয়ে গেছিস তো। আর তোর সবকিছু যে এত বড় মোটা হয়েছে তা তো আর আমি জানি না। শোন, আসলে বিশ্বাস কর, আমি তোকে এইভাবে কখনো ভাবিনি, কিন্তু কয়টা দিন হলো তুই যেভাবে আমার উপর শুরু করছিস, আমি আসলে পারি না রে। ও দু একবার থাকলে আমি অসুস্থ হয়ে যাই, জানিস? একদম আমি পেরে উঠি না। এই জন্য তোর নানের বাড়িতে আসছি। আচ্ছা শোন, আমি একটা সপ্তাহ থেকে তারপর আবার চলে আসব। এই কয়টা দিন একটু ধৈর্য ধরে বাড়িতে থাক, তারপরে দেখা যাবে তুই কত পারিস। ওরে, তোর বাবাকে এরকম কত দেখছি, তোর বাবাও ভুলে গেছে। তারপরে আমার স্বাদ মিটে গেছে, এখন আবার একটা বিয়ে করে সে তারে নিয়ে থাকে। আর এই জন্য তোর উপরেই আমি একটু নির্ভরশীল হয়েছি। আবার তুইও দেখছি তোর বাবার চেয়ে বেশি পারদর্শী, মানে খুবই ইনকাম করাওয়ালা হয়েছিস, খুবই সংসার ঠেকানোওয়ালা মানুষ হয়েছিস তুই। আর এখন দেখছি যে তুই আবার আমারে হার মানিয়ে দিচ্ছিস, মানে আমি তোর এটা তোরটা আমি নিতে পারতেছি না, খুব কষ্ট হয় আমার, জানিস? মানে তুই একদিন যখন ইয়ে করিস না ওইটা, আর আমি মানে পরের দিন কেমন যেন অসুস্থ হয়ে যায়, তোকে আমি বুঝাইতে পারি না রে। খুবই তোর এটা বড় মোটা। কি করে যে বলে, এই জন্য চুপি চুপি তোর নানির বাড়িতে চলে আসলাম, তোকে কিছু বুঝতে দেয়নি। তো যাই হোক, এই 5-7টা দিন একটু ধৈর্য ধরে থাক। আর যদি খুব সম্ভব হয়, যদি খুব মনে চায়, তাহলে তুই একটা রাত এসে এখানে থেকে যাস। তাহলে তো তোকে একটা রাত এখানে দিলে তাহার তোর মুখে কথা থাকবে না, হ্যাঁ কি? আমা, ওই নানিদের বাসায় কি তোমাকে আর আমাকে কি থাকতে দেবে ওরা? মানে এরকম কোনো পজিশন আছে থাকার মতো? হ্যাঁ আছে, আমি তো এসে ওই যে তোর ছোট মামার রুমে উঠছি। তোর ছোট মামা ওই যে ফ্যামিলি সহ ঢাকায় চলে গেছে, ওই রুমটাতে একদম ফাঁকা পড়ে আছে, ওইখানে আমি শুয়ে থাকি। আর তোর নানি থাকে আলাদা রুমে। তাহলে কি আমি আসবো? আর নানি কেমন আছে? হ্যাঁ, তোর নানি ভালোই আছে। আর শোন, যদি আসতে চাস, তাহলে সন্ধ্যার দিকে চলে আয়, কিছু হাতে করে নিয়ে আসবি তোর নানির জন্য। আচ্ছা মা, সত্যি করে বলো তো, ওই ছোট মামার রুমে তুমি যে থাকো ওখানে কি আমাকে থাকতে দেবে তো, নাকি নানিরা কেউ নিষেধ করবে? আমি তো এখন ছোট নেই, বড় হয়ে গেছি। আরে বাবা, তোর নানির এ বাসায় আসলে এই রুম ছাড়া আর জায়গাও নেই। তুই আমার ছেলে না, তুই আমার রুমে থাকলে কেউ মাইন্ড করবে না, যতই বড় হোস। তো তোকে কে মাইন্ড করবে বল?
আর তোর বড় মামা ওরা ও পাশের বাড়িতে থাকে, এই পাশে তোর নানি আছে আর তোর ছোট খালা আছে। তোর ছোট খালা ওর পড়ার রুম আলাদা ওই পাশে, আর এই পাশে তুই আর আমি থাকবো। বলবো তোর ওই তোর নানিকে দেখায় ফ্লোরে তোর বিছনা দেবো, আমি খাটের উপরে শুবো, যখন দরজাটা লাগিয়ে দেবো তখন আবার দুই মা বুতি এক জায়গা হয়ে যাবো। হুম। কেমন হয় বুদ্ধিটা? আরে হ্যাঁ, এইটুক চালাকি না করলে তো থাকাও হবে না। আর শোনো, আমি ওই আজ কয়টা দিন তুমি চলে আসছো, আমার কিন্তু একদম ভালো লাগতেছে না, মানে খুবই ইয়ে উঠছে। তো ঠিকঠাক মতো দেবে তো? কোনো নিষেধ করো না কিন্তু, তুমি তো জানোই যে আমি আসলে শুরু করলে আসলে আমার অল্পতে হয় না, বুঝতে পারছো? আহা হা হা, আমার লক্ষ্মী সোনা রে, আমার কচি ছেলে। হ্যাঁ, আসো, তোমারে আমার চেনা আছে, ওই জন্যই তো তোমার নানের বাড়িতে আমি আসছি। কারণ তুমি যে শুরু করো আর যেভাবে ইয়ে করো, হ্যাঁ, ওইভাবে মানুষের ইয়ে থাকে নাকি? তুমি জানো না? আমি এই জন্যই তো তোমার কারণে তোমার চিন্তাই তো আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য তোমার নানের বাড়িতে কয়েকটা দিন রেস্ট নিতে আসছি। আবার এখানেও পাস ছাড়ো না, চলে আসতেছো। আসো, আমার আমার জন্য তোমার ময়া দেওয়া করে কি হবে? যা কপালে থাকে তাই হবে। তোমার তো হোক। আসো তুমি। আচ্ছা, আমি এইটা বুঝলাম না, তুমি আমার সঙ্গে এই রকম করে কথা বলছো কেন? আসলে কি আমি তোমার উপরে কোনো কিছু প্রেশার করতেছি নাকি? আমি বুঝলাম না তো। না, তা করবা কেন? তুমি আমারে একদম আদর করো খালি, তাই না? হ্যাঁ, একটু মানুষ রয়েস হয়ে যা হয় করে। তুমি যে যেভাবে করো, তোমার কাছে মানুষ থাকে? তুমি কও, ও যদি পরের মেয়ে নিয়ে আসতাম এতদিন, আমার মনে হয় বাড়ি ছেড়ে পালাতো, বুঝতে পারছো? আমি তোমার মা হয়ে তোমার ইয়ে সহ্য করে গেলাম। আর অন্য মেয়ে হলে এতদিন আমার মনে হয় না যে তোমার সংসার করতো, তোমার ভাত খাইতো। তারপরেও শোনো, এখন একটা মেয়ের জন্য আসলে এরকমই দরকার, জানো? এইরকম একটা সুপুরুষ, এইরকম একটা হ্যান্ডসাম ছেলে কজনের ভাগ্যে জোটে বলো? এখন বাবারে, আমি নানান রকম চিন্তা ভাবনাই, যতই আমি কম বয়সে তোমার মা হই, যত ইয়াং হই, তারপরেও একটা কথা আছে, তোমার বাবার চিন্তা ভাবনায় আমার জীবনটা একদম কেমন যেন এলোপাতারি হয়ে গেল। তবু এই যে তোমাকে ধরে আমার জীবনটা একরকম ভাবে চালিয়ে নিচ্ছি, এই জায়গায় তো বড় বাস। তারপরেও আমি তোমাকে যে রাগ করে কথা বলতেছি না বাবা, তুমি এটা আমার মনে আমার কথায় কষ্ট নিও না। তুমি আসো। তবে শোনো, আমার ওই যে ইয়ে হয়েছে তো, কি করে, মানে মাসে যেটা হয় আর কি, এর উপরেই থাকবা না? কি করবা এটা তুমি জানো। আবার তোমারে না করলেও তোমার মন খারাপ হয়, আমি বা কি করবো বলো? ও জ্বালা, তাহলে কি হবে এখন? এটা আমি জানি নাকি? তোমারে যদি বলি না করি তাহলে তো তোমার মন খারাপ হবে। তো তোমার যা ভালো হয় তুমি তাই করো, তোমার উপরে ছেড়ে দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আসার দরকার নেই। তুমি কয়েকটা দিন থেকে ঠিকঠাক হয়ে সুস্থ হয়ে তারপর বাড়িতে আসো, তারপরে দেখা যাবে নাকি? আরে না না, পাগল ছেলে। আরে এই সময় তো আরো আমার বেশি মন চায়, বেশি দরকার হয়, বুঝিস না কেন? বললাম, আর তুই একটা সুযোগ পেয়ে গেলি আর আসবি না। আরে চলে আয় তুই, আজকেই চলে আয়। এই সমস্ত কথা স্যার আমারও দরকার, বুঝতে পারছিস? তোকে আর দুই তিনটা দিন দেখে আসছি, আমার ভালো লাগতেছে না। আর তুই সুন্দরভাবে এটা আমার সঙ্গে ইয়ে করবি। হ্যাঁ, আমি তোর মা না, আমাকে সেবা যত্ন করলে তুই পরকালে শান্তি পাবি, বুঝতে পারছিস? চলে আয় তুই। আরে এইরকম সুযোগ কয়টা ছেলে বা পায় মাকে সেবা যত্ন করার, হ্যাঁ? আমি দেখ না তোর কাছে আছি, তুই আমাকে সেবা যত্ন করতেছিস ঠিকঠাক করতে, আমার মনটা কত সুন্দরভাবে আনন্দে উৎফুল্ল ভরিয়ে দিচ্ছিস না? এইটার জন্য তুই পরকালে নাজাত পাবি রে। আরে চলে আয় পাগল, তোর ইচ্ছাটা পূরণ করাটাই এখন আমার কাজ। আমি তোকে কোনোদিনও বিবাহ করতে দেব না, জানিস? আমি যতদিন বুড়ো না হব। কারণ দেখ, তোর বাবা তো ওই যে একটা নিকা করে খুব উনারে নিয়ে শান্তিতে আছে। তো ওই জোরজাতা তোর বাবার হচ্ছে পছন্দ, তোর বাপের পছন্দ। আমার মতো একটা ভালো ফ্যামিলির একটা সুন্দরী মেয়েকে তোর বাবার পছন্দ না। মানে যার যা অভ্যাস, বুঝতে পারছিস? আগেই যদি জানতাম তাহলে তোর বাবার সংসারে আমার কোনোদিনই আশা হতো না। আসলে কি আর করার বল, এরা কপালে লিখন থাকলে তো আসলে কেউ ঠেকাতে পারে না। তো যাই হোক, যেভাবেই হোক, কোনোদিন তো বেচারাটা আমাকে শান্তি দিলই না। আবার সেই শান্তিটা এখন নিজের ছেলের কাছ থেকেই ইয়ে করতে হচ্ছে। তো যাই হোক, তুই ইয়ে করবি না, রাগ করবি না। আমার যা হয়েছে হয়েছে। আর এই সময় এখন আমার বেশি তোর কথা মনে হচ্ছে, বুঝিস না? এই সমস্ত হলে বেশি কথা বেশি দরকার হয়। তুই ইয়ে কর। চলে আয় তুই। তারপরে কোনো ব্যবস্থা ট্যাবস্থা আমি করে তারপরে না হয় থাকবো না। মা, তুমি কি ওখানে সালোয়ার কামিজ পরে গেছো নাকি শাড়ি পরে গেছো? কেন রে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? আসলে তোমাকে কি যে বলি, মানে সালোয়ার কামিজ পরা অবস্থায় তোমাকে দেখতে আমার ভালো লাগে। কত সুন্দর নাদুস নুদু সুষ্ঠু পুষ্টু, কোল ভরা মা তুমি। হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস করলাম।
হ্যাঁ রে, আমি তো সালোয়ার কামিজ পরেই আসছি। আর জানিস, ওই সালোয়ার কামিজ পরে আসলে না, রাস্তা দিয়ে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। আমি ওই যে হাঁটা চলা করি যেভাবে দুলিয়ে, এটা মানুষ খুব ফলো করে জানিস। আমার লজ্জা লাগে, তারপরেও আমার আসলে বাইরে এভাবে না আসলে ভাল লাগে না। শাড়ি পরলে নিজেকে খুব বুড়ো বুড়ো মনে হয় জানিস। আসলে আমি তো বুড়ো না রে। দেখ না, তুই আমার প্রথম সন্তান বড় হয়ে উঠছিস, আর কোনো সন্তান আদি আমার হলো না। তাহলে তোর মা কি বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ। না না মা, তা হবে কেন? তুমি আমার লক্ষ্মী মা, আমার ভালো মা তুমি। আর শোনো, আমি তাহলে সন্ধ্যার পরে চলে আসতেছি। একটু মিষ্টি হাতে করে আসবো, নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো। আর শোনো মা, ওই নানিকে বলো আমার জন্য একটা ভালো আয়োজন করতে, মুরগি টুরগি একটু জবা দিতে বলো, তারপরে এসে আমি খাবো। হ্যাঁ রে, তোর নানির বাড়ি তো সব রেডি আছে, ফ্রিজে রাখা আছে, ওটা হলেই চলবে আমাদের। অযথা বাড়তি ইয়ে করে লাভ কি? মুরগি আছে, খাসি আছে, যেটা খাবি খাবি। তোর জন্য আয়োজন করতেছি, তুই চলে আয়। আর শোন বাবা, ওই আমার হানলার উপরে দুইটা ইয়ে আছে, ওইটা নিয়ে আসিস তো, ওই যে ছোট যেটা, বুঝতে পারছিস, যেটা আমি নিচে পড়ি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, ওই পুরন হয়ে গেছে ওটা আমি হাতে করে নিয়ে আসতে পারবো না। আমি বাজার হয়ে আসতেছি, প্রয়োজনে 5-6 পিসে ভালো সুন্দর কালার দেখে কিনে নিয়ে আসবো না। আমি তো সবকিছু জানি, বুঝতে পারছো? নিয়ে আয়, তোর যখন এত শখ, নিয়ে এসে নিজে হাতে আমারে পড়ায় দেখবি কেমন দেখা যায়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আসুন। ওই আমার আবার একটা কথা মনে হচ্ছে। মানে আমার তো ওই সমস্ত কোনো কিছু দিয়ে ভাল লাগে না জানিস। মানে আমার একটা ইউনিটি মন করছে, তোর মতো একটা মানুষ বানাইতে ইচ্ছে করতেছে। এটা কি দিবি তুই আমারে, না কি করবি বল? তাই নাকি? আরে আমি তো জানি, কারণ বর্তমানে এই সময়টাই তো তোমার চলতেছে। এখন যে তোমার কাছে যাওয়াই আমার আসলে ঠিক না, তারপরেও আমি যাচ্ছি। তুমি আবার চালাকি করো না, শোনো, এই সমস্ত পাগলামো করো না। এই সমস্ত দরকার নেই এখন। মানুষ কি বলবে বোঝো না? প্রয়োজনে এমন একটা সময় আসবে তখন দিব, এখন এটার দরকার নাই। আরে না রে পাগল ছেলে, আমি তোরে এমনি মজা করে কথাটা বললাম। যে সময় দরকার হবে তখন তো আমি চেয়েই নেব। অবশ্য এটাও ঠিক, বর্তমান যে সময়টা আমার এখন চলছে, এখন কিন্তু অলরেডি মানে চাইলেই হয়ে যায় জানিস। তবে নিব না, একটু দেখে শুনে থাকলেই হয়ে যাবে। আর যখন দরকার হবে তখন তো আমিই নেব, কোন ফাঁকে যে নেবো তুই এটা নিজেও অনুমান করতে পারবি না রে বাবা। আমিই তখন নিয়ে নেবো। আর তো শোন, ওই যেহেতু এটা নিজের বাড়ি না, কিন্তু তোর নানির বাড়ি, মানে এমন করে কোনো কিছু মামার সঙ্গে আচরণ করিস না যে এটা মানুষ বুঝতে পারে। তুই তো আবার মানে বলতে শুরু করলে বা ওই সমস্ত শুরু করলে একদম মানে আর পাঁচ গার মানুষ এটা বুঝতে পারে, শব্দ পায়। এরকম কিছু করবি না কিন্তু। মানে ধীরে সুস্থে আমার সঙ্গে ভালো আচরণ করবি, ভালোভাবে কথা বলবি, সবার সঙ্গে ভালোভাবে আচরণ করবি, যাতে তোকে সবাই ভালো বলে। মানে বুঝিস না, পাশের রুমে তোর নানি থাকে, যদি কোনো কথা কোনো কিছুতে অনুমান করে তাহলে, এই জন্য তোকে আগেই বলে নিলাম, হ্যাঁ। খুব ধীরে সুস্থে, ওই বাড়ির মতো এরকম পাগলামো করবি না কিন্তু। আমাকে কি এতই বোকা পাইছো মা? আমি কি এতটাই এখনো ছোট আছি? আমি বুঝি না এসব? আমি তো অবশ্যই বুঝি। তো ঠিক আছে, তাহলে আমি কিন্তু কই বাজার দিয়ে আসতেছি, তোমার জন্য সুন্দর দেখে আমার পছন্দ মতো কিছু জিনিসপাতি কিনে নিয়ে চলে আসতেছি। আর নানির জন্য পান সুপারি কিনে নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো। অনেকদিন পর নানির বাড়িতে নাতি ছেলে আসতেছে, একটা ব্যাপার আছে না? সবাইকে খুশি করব। আর আমার জন্য একটু ভালো আয়োজন করো। তো এখন রাখতেছি, আমার তাড়াতাড়ি আসতে হবে, খুবই মানে বোঝই তো কত আশা নিয়ে কিন্তু নানির বাড়িতে আসতেছি। আমাকে খালি হাতে মা ফিরাই দিও না কিন্তু। আচ্ছা বাবা, তো ঠিক আছে, চলে আসো। এখন রাখি। ওকে মা, রেখে দাও তাহলে। বাই। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, এটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তোমরা এই গল্পটা বিন্দুমাত্র স্কিপ করবে না। যদি স্কিপ করে শোনো তাহলে একদম মজা পাবে না। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এই গল্পটি সম্পূর্ণ শুনবে। তাহলে শেষ অধ্যায় শুনলে তোমাদের যে কি হবে এটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের সেই
আকর্ষণীয় ঘটনাটি। তো বন্ধুরা, আমার নাম রুমা। আর আমার বাবা, আসলে আমি যখন কলেজে পড়াশোনা করতাম, ঠিক ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি, এই সময় আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আমার বাবার আর কোনো সন্তানাদি ছিল না বন্ধুরা, একমাত্র আমিই ছিলাম, আর ওই যে আমার মা। আমাদের দরিদ্র পরিবারে আসলে কি করে মা আর মেয়ে চলবো, এইটাই একটা ভাবনার বিষয় ছিল বন্ধুরা। তারপরে আমার মামারা, আমার নানির বাড়ির লোকজন, নানার বাড়ির লোকজন সবাই অর্থবিত্তশালী লোকরা। তো আমার মা মাঝে মধ্যে মানে আমাকে ফেলে আমাকে বুঝতে দেয় না, আমি যখন কলেজে চলে যাই। মানে আমার মা সম্পূর্ণ জের কাজ করে আমার লেখাপড়ার খরচ চালাতো। এটা একটা দারুণ অবিশ্বাস্যকর ঘটনা, মানে খুবই কষ্টের একটা জীবন বন্ধুরা। এটা আসলে জীবনের যে অনুভব করছে সেই একমাত্র বুঝতে পারে। তারপরে এইভাবে চলতে চলতে মাকে আমি বলি, মা, এই যে আমার লেখাপড়ার খরচ চালাও তুমি, এই যে আমার টিউশনি খরচ, এত যোগান দাও কি করে তুমি মা? তুমি একটু নিজের যত্ন মতো নিও। বাবা আমাকে জন্ম দিয়ে তোমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। তোমার তো এমন কি হয়েছে যে তুমি তো এখনো ওই রকমই আছো মা? কত সুন্দর রূপসী চেহারা তোমার, নাদুস নুদুস হুষ্টপুষ্ট চেহারা, কত লাবণ্যময় মায়াবী চেহারা মা তোমার। তুমি আমাকে বিয়ে শাদী দেওয়ার জন্য নিজের জীবনটা এইভাবে বিসর্জন দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে চলছো মা। আমি তোমাকে বলি, আমার কথা তুমি ছেড়ে দাও। আমি নয় মামার বাড়িতে যে মানুষ হই, মামাদেরকে একটা অফার করে দেখো। আমি চাইছি কি, তোমার এই জীবন যৌবন এইভাবে থাকতে থাকতে না হয় একটা বিয়ে শাদী বন্ধ ব্যবস্থা করি। তখন আমার মা বলে, না রে রুমা, আমার বিয়ে শাদীর চিন্তা করা লাগবে না। তোর বিয়ে শাদী দেওয়ার আগে যদি আমি এই কাজটা করে বসি, তাহলে তোর জন্য কখনো ভালো পাত্র আসবে না। এই জন্য তোকে বিয়ে শাদী দেওয়ার পর যদি কিছু পড়ে থাকে অবশিষ্ট, তখন না হয় যা খাওয়াবে। তারপর আমি বললাম যে মা, তুমি আমার জন্য নিজের জীবন জীবন সবকিছু দিনের পর দিন বিসর্জন দিয়ে যাচ্ছ। কি এমন হয়েছে তোমার বলো? বাবা তো অল্পতেই দুনিয়া ছেড়ে চলে গেল, তুমি তো ওই অবস্থায় থাকছো। একটা দিন যে জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে মা, সেটা কি আর কাল ফেরত পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। তাই আমি বলছি, হ্যাঁ, জীবন যৌবন থাকতে এটাকে কাজে লাগাও। নিজের সংসারের স্বাদ একটু উপভোগ করো মা। এমন কিছুই তো জীবনে পেলে না। তখন মা বলে, না রে, আমার এক বিন্দু রক্ত থাকতে, আমার এক বিন্দু শরীরের জোর থাকতে আমি তোকে সুশিক্ষিত করব, যেটা তোর বাবা বেঁচে থাকলে করতো। যাতে তোর মধ্যে কোনো আফসোস না থাকে, তুই যাতে কোনোদিন ভবিষ্যতে বলতে না পারিস যে আমার বাবা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আমার মা আমার খেয়াল খুশি করলো না বা আমার লেখাপড়ার হলো না। আবার এদিকে বন্ধুরা, আমার মা কারো সহযোগিতার আশায় থাকে না। সে পাশের বাড়ির দুটো চারটা ধনী মানুষ আছে, তাদের বাড়িতে দিয়ে সকাল বিকাল রান্না করে দিয়ে, মানে ঝিয়ের কাজ এক কথায়। সেখানে কাজ করে অক্লান্ত পরিশ্রম শেষে আঁচলের নিচে আমার জন্য একটু খাবার ঢেকে নিয়ে এসে রাখে। কতটা যে কষ্টের জীবন, এটা আসলে আমার ভালো লাগে না। আমি তো খুবই মনোযোগ সহকারে লেখাপড়া করে চলছি। তারপরে আমার বড় মামা ওখানকার চেয়ারম্যান। তা আমার মামা বলল, হঠাৎ করে আমার মাকে বলছিল যে তুমি না হয় তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। ওখানে এইভাবে চেয়ারম্যানের বোন যদি পরের বাড়িতে জিয়ের কাজ করে খায়, তাহলে কি আমার মান ইজ্জত থাকে তুমি বলো? তখন আমার মা বলছিল যে তোমাদের ওখানে যাব, তোমরা আবার কি বলো না বলো, আমি নিজের থেকে তো আর কোনোদিন কিছু আপত্তি করিনি। আমার স্বামীটা যেহেতু অকালে চলে গেছে, একটা মেয়ে নিয়ে কি করব, জিয়ের কাজ করে খাচ্ছি, তবুও তো কারো কাছে হাত পেতে খাচ্ছি না। তখন আমার মামা বলছিল যে না না, এইরকম আমি তোমাকে দেখতে যাচ্ছি না। আল্লাহ কি আমার অভাব রাখছে নাকি? আমি আগে এলাকার চেয়ারম্যান, আমার যথেষ্ট অর্থ অভিজিত আছে। তোমার মতো একটা বোন আর ওই আমার ভাগ্নে সহকারে থাকলে আমার সারা জীবন খাইলেও আমার রাজটা ফুলবে না। তোমরা চলে আসে তো, আমার বাড়িতে কত মানুষ এসে কাজ করে খায় আর তোমরা ওখানে পড়ে আসো। তারপরে আমার মা আমাকে বললো, হ্যাঁ রে রুমা, তোর মামা তো ওই বাড়িতে আমাদের ডাকছে, যাবো নাকি? তখন আমি বললাম যে মা, এটা হচ্ছে বাপের ভিটা, এই ভিটা ছেড়ে আমি যাইতে চাইছি না। মামা যদি এতটুকু তোমাকে সহানুভূতি দেখাইতে চায়, তাহলে ওখান থেকে মামা কিছু খরচ পাঠায় দিক না। তাই তো আমরা মা আর মেয়ে চলতে পারি। তখন মা বলল, হ্যাঁ রে, এটা তো ঠিক কথা। হ্যাঁ, তারপরে আমার মা আমাকে ফোন করে বলল যে ভাইয়া, তোমাদের ওখানে আমার মেয়ে যাইতে যাচ্ছে না। আমার মেয়ে এখন বড় হয়েছে, হ্যাঁ, ডাগর মায়া কলেজে লেখাপড়া করে, সে বাপের ভিটা ছেড়ে একদম যাইতে চায় না। তো মেয়ে আমাকে এই কথা বললো, তুমি কি বলো? মেয়ে আমাকে বলছিল যে মামা যদি চায় তাহলে তো মা আর মেয়ের
সংসার খরচটা তো ওখান থেকেই চালাইতে পারে। তুমি যদি একটু সহানুভূতিশীল হও, যদি একটু খরচ দাও তাহলে চালাও। তখন আমার মামা বলছিল, হ্যাঁ রে, ওখানে থেকে এই সমস্ত দিয়ে লাভ কি? তুমি মা মেয়ে, আমি তো মেয়ের লেখাপড়ার খরচ সমস্তই চালাবো, মেয়ের যে কলেজে পড়তে যে পড়ুক, পাশাপাশি আমি খরচ চালাইতাম। কিন্তু বন্ধুরা, আমার মামা আমার বিয়ে শাদী করেছিল না। সে ওই ওই অবস্থায় সে শুধু সারাটা জীবন ওই পলিটিক্যাল রাজনীতি এই সমস্ত নিয়েই থাকতো, তাই তো এই এলাকার চেয়ারম্যান, কিন্তু জনগণের খুব সেবা করতো, তাই তো এলাকার মানুষজন তাকে নির্বাচিত করেছে। তারপরে আমি ডিসিশন আসলে একটু চেঞ্জ করলাম যে মামা যেহেতু এখানে থেকে খরচ চালাইতে রাজি নন, তখন মাকে বললাম যে মা, এক কাজ করি চলো, আর দেরি নয়, মামার বাড়িতে যায়, ওখানেই থাকি। তবু তোমার এই এত অক্লান্ত পরিশ্রম আর আমার দেখতে ইচ্ছে করতেছে না, আমার খুব কষ্ট হয় মা। তখন আমার মা বললো, হ্যাঁ রে রুমা, তুই যেহেতু রাজি হয়েছিস তাহলে চল। তারপর বন্ধুরা, আমরা সংসার পাতি গুটিয়ে ঘর বাড়ি তালা দিয়ে মামাদের সংসারে যাই উঠলাম নানির বাড়িতে। আমার নানি অবশ্য বেঁচে ছিল না, নানা বেঁচে ছিল। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে আমার বড় মামাটা বিয়ে শাদী করেনি। আমার মামার সে 1 বছরের বড়, আমার মায়ের সে বড়। তারপরে আমার মা আর মামা, আমার নানারই 2টা সন্তান। তো আমার মামা আমাকে বলতেছে, রুমা, তুমি এখানে থেকে মারে লেখাপড়া করো, তোমার কোনো সমস্যা নেই। আর তোমার মা শুধু বাড়িতে সংসারে একটু রান্না বান্না এগুলা করে দেবে। দেখো না, পাড়ার মানুষ এসে আমার ভাত রান্না করে দিয়ে যায়, তোমার নানি বেঁচে নেই, আমি এর সংসার করলাম না। কত দাসীবাদী কত মানুষ এসে আমার সংসারে কাজকর্ম করে খাচ্ছে, খেত খোলা কত কিছু করে খায়, আর তোমরা ওখানে বাড়িতে পড়ে আসছো, তোমাদের কোনো অভাবই রাখবো না। তারপর বন্ধুরা, আমার মা আমাকে নতুন নতুন পোশাক কিনে দেয়, আমার লেখাপড়ার খরচ চালাইতে লাগলো। আমার মা তার হাত ভরা টাকা পয়সা দিতে লাগলো, তার জন্য আমাদের কোনো আর অভাবই থাকলো না। মনে করলাম দিন খুব ভালোই যাবে। তারপরে আমি যখন লেখাপড়া করতাম, মা আলাদা রুমে থাকতো, আমি আলাদা রুমে থাকতাম। মামার বাড়িতে 6টা রুম, পাকা বিল্ডিংওয়ালা বাড়ি, মানে সে এক বিশাল অবস্থান, কত মানুষজন আসে যায় মামার বাড়িতে, মামা চেয়ারম্যান বলে কথা। একদিন মামা আমাকে গভীর রাত্রে ডাক দিল, রুমা রুমা, এই বলে দরজায় নক করলো। তখন আমি উঠলাম, উঠে বলতেছি, কি মামা? তখন বলতেছে, হ্যাঁ রে রুমা, আমার জন্য একটা মেয়ে দেখাশোনা কর। আর কতদিন, একটা তো বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, জীবনের তো এককাল চলেই গেল। তখন আমি বললাম, মামা, আমাদের কলেজে ভারী সুন্দরী সুন্দরী মেয়ে আছে, আর তুমিও তো দেখতে শুনতে কম না, কিন্তু তোমাকে আমি বলে সাহস পাইনি, তুমি আমার মামা, কি করে তোমাকে বলবো? তুমি আজ যখন তুমি নিজের মুখ থেকে এই কথাটা বলছো, ঠিক আছে মামা, তোমার জন্য আমি একটা ভালো মেয়ে দেখব। তো আমার মামা এই কথা বলে সেদিন চলে গেল। তারপরে 1 যায় 2 যায়, হঠাৎ করে মামা আমাকে বললো যে, হ্যাঁ রে রুমা, আমি তো একটু বেড়াইতে যাব কক্সবাজারে, যাবি নাকি তুই আমার সাথে? তুই বাপ মরা মেয়ে, কি করছিস না করছিস, লেখাপড়া শিখছিস, কলেজে পড়াশোনা করিস, তুই তো কোথাও বেড়াইতে টেড়াইতে যাস না। আর কোথাও বেড়াইতে না গেলে কি মনটা ভালো হয়? একটু দেশান্তর হতে হয়, নতুন জায়গা ঘুরে ফিরে দেখতে হয়। সেটা যেহেতু টাকা পয়সার অভাবে তুমি পারো নে, আমার সাথে চলো। তখন আমি বললাম যে, হ্যাঁ মামা, তোমার সাথে পথ বইতে তা আমার কোনো সমস্যা নেই। যাই হোক, মামার তো প্রাইভেট কার ছিল, মামার গাড়িতে উঠে মামার সাথে করে আমি কক্সবাজার চলে গেলাম। মা কোনো আপত্তি করলো না, যেহেতু তার নিজের ভাইয়ের সাথে গেছি, এখানে আর আপত্তি বা কি করবে। তারপরে কক্সবাজারে যেয়ে মামা সে ভালো একটা হোস্টেল, নাম করা হোস্টেল, সেখানে যায় রুম বুক করলো। রুম বুক করে গাড়ি পার্কিং করে রেখে ওখানে ফ্রেশ হয়ে, যাই হোক, খাওয়া দাওয়া করলাম, থাকলাম, একটু বিশ্রাম নিলাম, মামা আর আমি এক রুমেই থাকলাম। বিকেল হলো, তারপরে সে কক্সবাজার মানে সমুদ্র পাড়ে যেয়ে কত কিছু দেখলাম, কত ভালো লাগলো। মামা আমাকে ক্যামেরায় বিভিন্ন রকম ভাবে ছবি উঠাতে লাগলো, এদিকে ওদিকে এভাবে ওভাবে সে ফটো তুলতে লাগলো। খুবই ভালো লাগলো, এনজয়, কখনো আমি জীবনে এভাবে এত মজা পাইনি মামার সাথে যেভাবে ভ্রমণ করতেছি সমুদ্র পাড়ে, কত মানুষ, আমার যে কতটাই আনন্দ, আসলে আনন্দের সাথে মন মাইন্ডও চেঞ্জ হয়ে যায় বন্ধুরা। আসলে শেষ অব্দি যে এরকম ঘটবে এটা তো আর আমি জানতাম না, তো শুনতে থাকো তোমরা। তারপরে রাত হলো, মামার রুমে আসলাম। হোস্টেলে আসার পরে ভিআইপি খাওয়া দাওয়া, বাবা, সে কি খাওয়া দাওয়া আয়োজন! হ্যাঁ, মামার তো আর টাকা পয়সার অভাব নেই, বিলাসবহুল, মানে তার থাকা চলা এরকম একটা অবস্থান। তারপরে মামা আর আমি এক রুমে শুয়ে আছি,
কিন্তু বেডটা আলাদা আলাদা। হঠাৎ করে মাঝরাত্রে মামা আমাকে বলতেছে, এ রুমা, রোমা। আমি বললাম যে হ্যাঁ মামা, আমি ঘুমাইনি তো, কিছু বলবেন? তখন আমার মামা বলতেছে, না তেমন কিছু না, আসলে কি নতুন জায়গায় আসছি তো মনটা খুবই উৎফুল্ল, খুবই আনন্দ হচ্ছে। তা তোমার কাছে একটা প্রস্তাব ছিল আমার। তুমি এখন বড় হয়েছো, কলেজে লেখাপড়া করো, যে সুন্দর দেখতে শুনতে ডাঙ্গুর মায়া তুমি, এত সুন্দর উঁচু লম্বা বাপের মতোই তো হয়েছ। তো তোমার মনে কি কোনো শখ আহ্লাদ জাগে না? তখন আমি মামার কথা ঠিক বুঝে উঠতে পারলাম না, মামা এই ধরনের কথা আমাকে বলে ফেললো, এটাই জীবনের ফার্স্ট অফার। তখন আমি বললাম যে হ্যাঁ মামা, মনে তো কত কিছু চাই, কিন্তু দারিদ্রতার কারণে কোনো কিছুই তো পারি না। তখন মামা বলতেছে যে না, ঠিক দারিদ্রতা না, সেটাই আর কি বলছি। তো আমার মনে তো অনেক কিছু বইছে, তুমি রুমের মধ্যে রেস্ট নাও, আমি একটু এই পাশের রুম থেকে ঘুরে আসি। তো আমি মামাকে বললাম যে পাশের রুমে আবার কি কাজ মামা, কি? তখন মাও বলছে যে এমন কিছু না, তোমার এত শোনার চেষ্টা করার দরকার নেই, জানারও দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, হ্যাঁ আমি পাশের রুমে যাচ্ছি। যাই হোক, মামা রুম থেকে বের হয়ে পাশের রুমে দেখি ওখানে আমার স্পেশাল কিছু মেয়ে ছেলে বা হ্যাঁ অতিথি আপ্যায়ন করার মতো, বুঝতেই তো পারছো ওখানে রিজার্ভ তাদের আছে হোস্টেল মালিকের। সেখানে ওই সমস্ত চলে আর কি। তো মামা দেখলাম এক গাদি টাকা ইয়ে করে, মানে তাদের সাথে কথা আশকারা করে, সেখানে ওই ওই রুমে দারুণ একটা সুন্দরী মেয়ে তার হাত ধরে চলে গেল পাশের রুমে। কিন্তু আমি এটা দেখে চিন্তা করলাম, মামা তো আসলে, এই জন্য বলি যে মামা কেন এতদিনে বিয়ে শাদির কথা বলে না। এই ঘটনা, তাহলে তাহলে মামা এইভাবেই চলে। ও মাই গড, তাহলে তো মামাকে এই পথ থেকে ফেরাতে হবে। এই চিন্তা ভাবনা করে আমি দরজায় নক করলাম। হুম, মামা প্রয়োজনে আমার সাথে সেটা এইভাবে থাকুক, কিন্তু ওখানে আমি আমি থাকতে আমার মতো এরকম ডাঙ্গুর মায়ে থাকতে মামাকে আমি ওখানে যেতেই দেবো না। তাই বলে দরজায় নক করলাম টাক টাক করে। তখন মামা বলছে কে, তা আমি বললাম যে মামা আমি রোমা, একটু বেরিয়ে আসেন তো। তখন মামা বলছে এই তুই আর আসার সময় পেলে না, একটু পরে আয় না। তাই বললাম যে না না, তোমাকে কোনো সময় দেবো না মামা, এক্ষুনি বের হতে হবে রুম থেকে। মামা যেন একটু রাগান্বিত ভাবে রুম থেকে বের হয়ে এসে বলতে যে কি হয়েছে। তখন আমি বললাম যে মামা কিছু না, তুমি আমার রুমে আসো একটু, আর ওই মেয়ে ছেলেটাকে ওকে ওকে বিদায় করে দাও। তো মামা যাই হোক একটু রাগ রাগ মনটা ভার করে ওই রুম থেকে বের হয়ে সোজা আমাদের রুমে চলে এসে দরজাটা ধপাস করে রাগে রাগে আটকে দিল, দিয়ে বলতেছে কি হয়েছে বলো তো, আমাকে ডাকলে কেন, এই সময় ডাকে নাকি মানুষ, যত সব। তখন আমি বললাম যে মামা একটু ঠান্ডা হও না বাবা, এইরকম করতেছো কেন? আরে আমার মতো ডাঙ্গুর মায়া থাকতে তুমি কেন ওখানে গেলে? আমাকে তোমার ভালো লাগে না, পছন্দ হয় না? আমাকে নিয়ে আসছো কেন কক্সবাজারে? আমি স্বচক্ষে আজকে যেটা দেখতে পেলাম, এই কারণেই তো তুমি এতদিন বিয়ে শাদী করনি মামা। এই ভুল তো করা যাবে না, খুব যে ডিপ্রয়োজন হতে তুমি আমাকে বলতে, আমি তো ছিলাম। তখন মামা মাথা চুলকাতে চুলকাতে বলে, হ্যাঁ রে রুমা, তোকে তো আমি এই কথা বলে সাহস পাচ্ছিলাম না, আমার আসলে মন চাইছিল, তোর প্রতি আমার চোখ দিছিল, নজর পড়ছিল রে। কিন্তু তুই যে আমার এই ঘটনাটা দেখে সচক্ষে দেখার পরে যে নিজেই শিকার হয়ে যাবি, এটা তো আমার কল্পনায় আসেনি। আমি ভাবতেও পারছি না যে আসলে তুই আমাকে বলছিস নাকি, তুই চিমটি কেটে বলতো তুই নাকি এটা। তখন আমি হেসে দিয়ে বললাম, হ্যাঁ মামা, আমি তো বলছি আমি রোমা, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। এই যে এই চার দেয়ালের মাঝখানে তুমি আর আমি ছাড়া কি আছে বলো? তারপরে এটা কক্সবাজারে, এখানে বেড়াইতে আসছি, মনটা তোমার আমার কত উৎফুল্ল, এখানে তো এনজয় করতে আসছি। তবে এখানে নিষেধ কেন, বাধা কিসের, কিসের মামা তুমি? আর আমি তোমার কিসের বাগিনা? এই সমস্ত ভুলে দাও তো। কলেজে আমার কত বন্ধুরা আমাকে এভাবে অফার করতো, আমি কত ছেলের সাথে দেখ ঘুরতে যাইতাম, আর তুমি এসে এখানে আমাকে রেখে পাশের রুমে যায় কি সব শুরু করছো। এটা আমি মেনে নিতে পারি আমার মতো ডাঙর মেয়ে থাকতে। তখন মামা বলতেছে, আরে বাবা তুই এ কথা বললে পারে তো আমি কখনো এদিক ওদিক কোথাও চোখ দিতাম না রে। শুধু তাই নাকি, কত অর্থের প্রয়োজন। হ্যাঁ তুই আমাকে বাঁচালি রে মা। এটা শুনে আমি একটু মুচকে হাসিতে বললাম, মামা হাতটা চেপে ধরে বললাম তুমি এদিকে এসে আমার খাটে বসো তো। হ্যাঁ মামা। তারপরে যাই হোক আমার খাটে যে বসে আমার দিকে তাকায় ফেলবেল করে মুচকে হাসি দিয়ে বলতেছে, হ্যাঁ রে রোমা, সত্যি তুই নাকি নাটক করছিস আমার সাথে? তখন আমি বললাম যে না মামা একদম না, কিসের নাটক?
তুমি একটু আমাকে হাতটা ধরে দেখো না, সত্যি আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে কোনো কিছু বাধা দিব না, কোনো কিছু নিষেধ করব না মামা। তোমার যদি কোনো কিছু মনের মধ্যে উদয় হয়, তুমি সেটা করতে পারো। তখন মামা আমার এই কথা শুনে বন্ধুরা, মানে আমাকে ঝাপকে এক টান দিয়ে বুকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমা দিয়ে আমাকে আদর করে বুকের সাথে ধরে রাখলো আর বলল, হ্যাঁ রে রুমা, কখনো এইভাবে আপন করে কাউকে পাইনি রে। নিজের ভালোবাসার কথা কাউকে শেয়ার করতে পারিনি। আমার জীবনে জানিস একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে যখন আমার জীবন থেকে চলে গেছে, তারপরে আর আমি জীবনে কখনো কাউকে বিয়ে করতে রাজি হইনি। দেখিস না, এই যে আজকে আমি এলাকার চেয়ারম্যান, কত টাকা পয়সা আল্লাহ পাক আমার দিছে, কিন্তু আমি জীবনে জেদ করছি আমি কাউকে শাদি করব না। এই যে এক হাতে টাকা ইনকাম করি আর এক হাত দিয়ে উড়িয়ে দিই। দেখিস না, এই যে মাত্র 5,000 টাকা ওই মেয়েটাকে দিয়ে দিয়েছি, সে তো চলে গেল, কিন্তু কই কোনো কিছু তো তুই আমাকে সুযোগ দিলে না। তখন আমি বললাম যে বাবা, যেটা গেছে গেছে, ওইটা পাস্ট, ভুলে যাও ওটা, কিন্তু তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করার চেষ্টা করব, তুমি আমাকে খুশি করো, পারবে? তখন মামা বলতে চাই, হ্যাঁ পারবো রে, মানে তুই একবার দিয়েই দেখ না আমি তোকে কতটা খুশি করব, আর তোর যে কতটা ভালো লাগবে তুই পরেই বুঝতে পারবি। তারপর বন্ধুরা, মামা আমাকে এত সুন্দর করে যে কি যে বলে তোমাদের, মানে অনেক সময় ধরে সে চিৎকার, ওরে বাবা সে কত সুন্দর মামার আর আমার সে ওই মুহূর্তটা। তারপরে এভাবে ওই রাতে 3বার যাই হোক হলো। মামা তো খুশিতে আমাকে বলতেছে, আর কখনো তোকে আর কষ্টে থাকতে হবে না, তোর লেখাপড়া করা, তোর বিয়ে শাদী দেয়া, তোর সারাটা জীবনের দায়িত্ব আমি নেব, কিন্তু যতদিন তোর লেখাপড়া করিস, তোর বিয়ে শাদী না হয়, অতদিন শুধু তুই আমার দিকে একটু সুনজর রাখবি রে বাবা। তখন আমি বললাম তো, হ্যাঁ মামা তুমি চিন্তাই করো না, কিন্তু মামা এই বিষয়টা কিন্তু মাকে বুঝতে দেওয়া যাবে না। আজকে যেহেতু কক্সবাজারে আসছি, আজকে যা খুশি তা তুমি আর আমি যেমন খুশি তেমন করে চলাফেরা করে চলে যাব, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আবার তুমি আগের রূপে মা বাবার নিয়ে সম্পর্ক, এটা ঠিক লাগবে? আর ওই যে আমি তো আলাদা রুমে থাকি, প্রয়োজনে যখন তোমার প্রয়োজন হবে, তোমার মন চাইবে আমার সাথে কথা বলতে, তুমি আমার দরজা টুক করে নক করবে, আমি দরজাটা খুলে দিলে কেউ তো আর বুঝতে পারবে না। আর মা তো 2 রুম পরে আলাদা রুমে, মায়ের রুমটা আলাদা। তোমাদের বাড়ি তো আর রুম কম না, 6টা রুম, সব তো পড়েই থাকে, নানি বেঁচে নেই, নানা আছে সে মুরব্বি বাংলো করে থাকে আর এক পাশে, সমস্যা কোথায়? তখন মাও বলতেছে, হ্যাঁ রে, তুই যদি সময় আমাকে একটু সময় দিস রোমা, তাহলে তো আর আমার জীবনে আর কোনো কিছু চাওয়া নেই রে। তোকে আজকে ইয়ে করার পর যে আমার কতটা ভালো লাগেছে, কখনো এরকম কেউ শান্তি দেয়নি রে। শুধু টাকা টাকা, টাকা আর টাকা, তারা শুধু টাকার নেশায় পুরে, মানে ওই টাকাটা লোভে তারা যতটুকু জাস্ট একটা টাইম, কিন্তু জীবনে কখনো আদর পায়নি, ভালোবাসা পায়নি, এভাবে এত যত্ন করে কেউ আমাকে আদর করেনি, ভালোবাসা দেয়নি রে। আজকে তুই আমাকে যতটা দিলি। যাই হোক, মা আমাকে, আমি আমার মনের যত ইচ্ছে ছিল আপ্রাণ তাকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম বন্ধুরা। আর মামাও যেন আমাকে ওই রাতে এত সুন্দর করে আদর আপ্যায়ন ভালোবাসা দিল, মানে আমি জীবনে ভুলতেই পারবো না, আর মামাও ভুলতে পারবে না। মামা বলে কখনো এরকম পাইনি কখনো, তার মানে তো মামাকে আমি নিশ্চয়ই খুশি করতে পেরেছি। আমি অনেক মোটা তাজা হুষ্টে পুষ্টে খুব নাদুস নাদুস ছিলাম, কোল ভরা বন্ধুরা, মামা দুহাতে আমাকে কোল ভরা খুব ভালো মতো ভাবে। তারপরে যাই হোক, ওখানে তো বন্ধুরা মামার সঙ্গে আমার কথা ছিল 3টা দিন থাকবো, কিন্তু মামা বলতেছে যে না রে রুমা, এখানে 3 দিনের নিয়ত করে আসছিলাম, কিন্তু তুই আমাকে যে সুযোগটা দিলি, আবার তো এখন এই কক্সবাজার ছেড়ে আর বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না। এখানে কিন্তু আমরা কমপক্ষে 7টা দিন থাকবো, আর আমি অনেক টাকা বাজেট করে আসছিলাম যে এখানে খরচ বড়, তোর আমার ঘোরাফেরা, আর ওই যে আমার যে একটা এক্সট্রা খরচ আছে প্রতি নাইটে 5,000, সেটা থেকে তো তুই আমাকে রক্ষা করলি, তাহলে তো এখানে 7 দিন থাকাই যায়, খরচেও সাশ্রয় হলাম। আবার তোকে পাওয়ার পরে যে আমি কতটা খুশি, আমার তো বাড়িতেই যাইতে ইচ্ছে করতেছে না। মামার এই কথা শুনে আমার আরো আনন্দ হচ্ছে, কারণ বন্ধুরা আমার খুব ভালো লাগতেছে, মামা ইয়াং মানুষ, বয়স হয়ে গেছে, মামার ওইটা যে এত সুন্দর, আর মামা এত সুন্দরভাবে ইয়ে করতে পারে, মানে আমার খুবই ভালো লাগেছে বন্ধুরা। তারপরে মানে মামার সঙ্গে 7টা দিন এইভাবে থাকতে পারলাম। মামা তো সে দিনের বেলায় কি রাতেই কি, যখনই আমরা স্পেশাল খাবার খাই রেস্ট নেই, আর মামার মন চাইলেই আমিও মামাকে সুযোগ দিই। মামা এত সুন্দর করে মানে আমার সঙ্গে এরকম ভাবে
লাইট জ্বালিয়ে এসে দেখে শোনে কত রকম কথা, আমাকে বলে সাজুগুজু করো, ড্রেসিং টেবিলের সামনে যাও, আয়নার সামনে যাই আজকে এই ভঙ্গিতে সাজুগুজু করো। আমি তাকে সাজুগুজু করে মানে মামা সে খুলে খেলে কত সুন্দরভাবে সে সমস্ত কিছু ইয়ে করে আমাকে নজরে একদিনে তাকে সে দেখার পরে যখন তার মনটা এরকম খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে, তখন তো সে আমাকে জড়িয়ে ধরে মানে আমার ঠোঁটে সে কি সুন্দর মুখের মধ্যে নিয়ে খায়, কিস করে, বাবা ছাড়েই না। তারপর সে আমাকে দারুণ ভাবে। তো যাক এরকম আমাদের 7টা দিন চলে গেল এরকম এনজয় আনন্দ করতে, কক্সবাজার কত জায়গায় ঘুরে ফিরে দেখলাম। আসলে দেশ ভ্রমণ না করলে বন্ধুরা নতুন নতুন জ্ঞান হয় না, অনেক কিছু জানার ছিল, শেখার ছিল। যেহেতু আমি লেখাপড়া করে একটা মেয়ে, আমার তো অবশ্যই ভ্রমণ করার ইচ্ছা ছিল, কিন্তু অভাবের কারণে কখনো কোথাও যাওয়া হয়নি। ওই যে লোকালে গেছি হয়তো এখান থেকে ওখানে, আবার দিন যে দিন চলে আসছি কলেজের বন্ধুদের সাথে, সেখানে অনেক মানুষ থাকছে, কিন্তু মামার মতো এরকম সুযোগটা কোথাও পাইনি। আর আমার বাবা অনেক জোয়ান মধ্যে একটা মানে মানুষ ছিল, তার মেয়ে বলে কথা। আমিও তো দেখতে শুনতে খুবই উঁচু লম্বা, ফিট ফেগার, একটু শ্যামলা বর্ণ, কিন্তু একদম কোল ভরা। আমার মামা আমাকে পাওয়ার পরে যে কতটা খুশি হয়েছে মানে সে এত সুন্দর করে ইয়ে করে না, আমার অনেক সময় দূরে থাকে, আমার খুব ভালো লাগে। আর আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ ভবিষ্যতে যখন আমার শাদী হবে, পরের ঘরে যাব, আমার স্বামীটা যেন আমার মামার মতোই হয়, তাই এনাফ, আর আমার লাগবে না, এতে আমি খুশি হব। আর আমার মামা আমাকে বলছে যতদিন আমার বিয়ে শাদী না হবে সে তাকে ততদিন এভাবে একটু সহযোগিতা করে দিতে হবে। তো আমি তো তাই করতে লাগলাম। মামাও আমাকে দিনের পর দিন এভাবে টাকা পয়সা, লেখাপড়ার খরচ, নতুন পোশাক আশাক, বিলাসিতা, আমার পার্লারে যাওয়া, আমি কখনো পার্লারে যেতাম না, মামা এখন আমাকে শখ করেই তার ড্রাইভার দিয়ে গাড়ি দিয়ে পার্লারে পাঠায় যে যাও সাজুগুজু করে আসো। মামা আমাকে নিয়ে ঘুরতে বেরোতো, কিন্তু আমার মা এই বিষয়টা কখনো মানে এইভাবে মাইন্ডে নিত না। আমার লেখাপড়া চলতে থাকলো। আমি এক সময় লেখাপড়া শেষ করলাম, শেষ করার পরে মানে আমি একদম আইন বিভাগের লেখাপড়া করছি, ল আইনে। আমার তো বড় একটা ইয়েতে ন্যাস্টিলের চাকরি হলো। হওয়ার পরে মামা আমাকে সে চেয়ারম্যান ক্ষমতায় থাকা অবস্থায় আমার তো চাকরি হলো ম্যাজিস্ট্রেটের, তার রেফারেন্সে আমাকে এক ঠেকাই কে। তারপরে আমার সঙ্গে মামা এক পাত্র জুটালো। ঠিক 3-4 বছর পর, 4-5 বছর পরে, মানে সেও একটা ইয়ে মানে একটা জেলার। যাই হোক, তারপরে আমার জীবনটা তো একদম মানে সুখে উৎফুল্ল, আমার মাকে নিয়ে আমি দারুণ সুখে দিন কাটাতে লাগলাম। আর এদিকে মামা আমাকে বলছিল, হ্যাঁ রুমা, তোর যদি কখনো বিয়ে শাদী হয়ে যায়, আমি তো তোকে প্রমিস করছি কোনোদিন বিয়ে শাদী করবো না। তো এতদিন যেভাবে তুই আমাকে চালিয়ে গেলি, বিয়ের পরে কি একটু সুযোগ দু একবার দিবি আমাকে, মানে আমার সঙ্গে এইভাবে ঘুরবি ফিরবি বেড়াবি বা এই সমস্ত এইরকম বুঝতেই তো পারছিস। তখন আমি বললাম যে হ্যাঁ মামা, মানুষ চাইলে অন্ধকারে কত কিছু সবকিছুর আড়ালেই দিতে পারে। তো বিয়ে শাদী করলে সব সব সময় তোমাকে আড়াল করে একটু সময় দেবো মামা। তুমি সারা জীবন আমার কাছ থেকে তুমি যেটা চাইছো আমি বুঝতে পারছি, আমি তোমাকে দিয়ে যাব। তোমার জন্য আমার এই ভালোবাসাটা উঠেই রাখলাম। আমি যার কাছেই যাই না কেন, কিন্তু তোমাকে আমি আলাদা করে দেখবো। তারপর বন্ধুরা, আমি বিয়ে শাদী হওয়ার পরও আমার হাজব্যান্ড সে এক প্রান্তে চাকরি করতো। তোমরা তো জানোই যে উপর লেভেলে চাকরি হলে একজন এক জেলায় পোস্টিং, আমার আরেক জেলায় পোস্টিং। ওই মাস শেষে দেখা যায় যে একদিন ছুটির সময় দুজন এক জায়গা হই, স্বামী স্ত্রী এইভাবে। তাছাড়া আলাদা আলাদা থাকতাম। আর মামা এই ফাঁকে আমার বাসাতে যায় সে চুটিয়ে আনন্দ করতো, মজা করতো। তার মানে সারাটা জীবনই মামা আর বিয়ে শাদী করলো না, আমার উপর দিয়ে চলে গেল। আমিও মামাকে যথেষ্ট সহযোগিতা সাহায্য করতাম। আর আমিও জীবনে মামাকে জুড়ে এই যে জেলারের সঙ্গে বিয়ে হলো, আমার নেস্টেড হওয়া, সবকিছু এই যে আপডেট হওয়ার কারণ একমাত্র ছিল আমার মামা। আমার মায়েরও আর জের কাজ করে খেতে হলো না। তো বন্ধুরা, সব মিলে শেষ জীবনে খুবই সুখী হলাম। তো এই গল্পটি এতটুকুই বন্ধুরা তোমাদের শোনানোর ছিল। তো যদি তোমরা এই গল্পটি শুনে বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। আর তোমার বন্ধু বান্ধবকে ঘটনাটি শেয়ার করে একটু শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আর আগামীকাল আবারও এর চেয়েও সুন্দর আকর্ষণীয় ঘটনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে,
নিজের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো নীলুফা, কি ব্যাপার? এই আমি তোমাকে বলছিলাম কি আর তুমি করলাটা কি? হ্যাঁ, স্যার, আপনি যে আমাদের এই সেকশনের দুইটা মেয়ের নাম্বার আপনি চেয়েছিলেন, এটা স্যার আমি ওদের বলছি, কিন্তু ওরা নাম্বার দেয় না। আমি যদিও বলছি আপনার কথা, কিন্তু ওরা স্যার এটা বিশ্বাস করে না, বুঝছেন স্যার। এখন আপনি আসলে ওদের নাম্বারটা কি করবেন আমাকে একটু খুলে বলেন তো, মানে আমি একটু কনফিউজের মধ্যে আছি স্যার। আপনার তো সব কথাই আমি শুনি বা শুনে আসছি, তাই না স্যার? কিন্তু ওদের নাম্বার আপনি এখন কি করবেন নতুন করে? আমি ঠিক আপনার মতলবটা বুঝলাম না স্যার। কেন তুমি ওদের বলনি যে জিএম স্যার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে? এই কথাটা ওদের বলনি তুমি? ইস, স্যার আমি তো বলছি, আপনি বিশ্বাস করেন না কেন স্যার? আপনি না হলে একসময় এই সেকশনে এসে ওদের সরাসরি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি বলছি কিনা। একটু বিশ্বাস রাখেন আমার উপরে। আর আমি ওদের বলছি বারবার করে যে বড় স্যার তোমাদের দুইজনের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছে। তো ওরা তখন বলে যে ঠিক আমি আপনার কথা বিশ্বাস করছি না। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব স্যার? ওরা যদি ওদের পার্সোনাল কন্ট্যাক্ট আমাকে না দেয়, আসলে আমাকে বিশ্বাস পাচ্ছে না যে আমি নাম্বারটা কাকে দিই বা না দিই, এরকম আর কি। তো স্যার, এর জন্য আমি আসলে দায়ী না, আমি তো আপনার কথা মানছি। এখন আপনি অন্যথায় ট্রাই করুন না স্যার। আর আপনি আমাকে যখন যেটা বলেন আমি তো শুনি। আমাকে যদি আপনি কোনো কমান্ড করেন, সেটা কি আমি কখনো অমান্য করছি স্যার? আপনি আমাকে একবারে নিজেকে আমার উপরে একটা মানে কমেন্ট করে দেখুন যে আমি আপনার কথাটা রাখি কিনা। আরে রাখো রাখো, তোমার ওই চাপাবাজি দেখবো। আমি নিজেই তোমাদের ফ্লোরে যে ওই দুজনকে একটু ডাক দিও, তারপর আমি ওদের কন্ট্যাক্ট নেবো। ওদের সঙ্গে আমার একটু কথা আছে। আসলে ওদের চাকরি দেওয়ার সময় যেটা আমার মিট করা ছিল, সেটা তো ওরা তো জয়েন করছে, আমি তো ওদের জয়েন করাই দিছি। কিন্তু আমার সঙ্গে আরেকটা মিট করা ছিল, সেটা তো ওরা এখনো ওদের মনে নাই নাকি নাকি স্মরণ করায় দিতে হবে। এটা আসলে আমি নিজে ওদের কি করে যে বলি। আচ্ছা তুমি এটা কি ওদের বুঝাই বলতে পারবা যে স্যারের সঙ্গে তোমার চাকরি পাওয়ার বিষয়ে যেটা হচ্ছে মিট করা ছিল, সেটা কি সম্পূর্ণ পূরণ করছো নাকি কোনোটা স্পেস রাখছো? এটা একটু জিজ্ঞেস করে তো দেখি, তাহলেও বুঝতে পারবে যে আসলেই বড় স্যার তোমাকে কন্টাক্ট নাম্বারটা দেওয়ার জন্য বলছিল। এইটা একটু তুমি ওদেরকে একটু জানান দাও, বুঝছো? ঠিক আছে স্যার, আমি আগামীকাল আবার ওদের একটু কমান্ড করব। আর আপনি যা বললেন আমি ঠিক তাই বলবো ওদের। কিন্তু স্যার, একটু প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ নীলুফা, তুমি আমাকে কি প্রশ্ন করবা, করো দেখি। স্যার আমি বলছিলাম যে মানে ওদের পিছনে উঠে পড়ে লাগছেন কেন এত স্যার? মানে ওদের দিয়ে আপনি কি করবেন ওই দুইজনকে দিয়ে? মানে এটা ঠিক আমি বুঝলাম না। মানে ব্যাপারটা একটু আমাকে কি শেয়ার করা যায় না স্যার? তাহলে আমি তো জানেনই আপনার সমস্ত পার্সোনাল ব্যাপারগুলি আপনি আমাকে বলেন, বা আমার সঙ্গে আপনি যা করছেন সবই তো এই যাবৎ গোপনই আছে। তাহলে বলতে কোথায় সমস্যা স্যার? একটু বলেন তো শুনি আমি। নীলুফা, আসলে তোমাকে, হ্যাঁ, বিষয়টা একটু শেয়ার করার দরকার আমি মনে করি। কারণ দেখো, ওরা দুইজন চাকরি নেওয়ার সময় বললো যে স্যার, আপনার চাকরি নেওয়ার শর্ত সাপেক্ষে যা যা বলবেন আমরা তাই মানবো। তো ব্যাস, আমি তো ওদের গত মাসে জয়েন করাই দিছি। এখন মানে ব্যাপারটা হলো যে, যেটা আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি কাউকে কিন্তু এই কথা শেয়ার করবে না। মানে তোমার বেলায় যা ঘটছিল, মনে আছে তোমার? মনে থাকবে না কেন স্যার? আমি তো সবই জানি আপনি কি বলতে চাইছেন, বলুন স্যার তারপর। মানে তোমার বেলায় যা ঘটছিল, ঠিক ওদের বেলায় ওই রকম একটু মানে শর্ত ছিল, যেটা আসলে ওরা গ্যাপ রাখছে। সেই সত্যটা এখনো আমার সঙ্গে ওইটা ওরা সাক্ষাৎ করেনি, বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো তুমি? মানে একটা গ্যাপ রাখছে, তো ওই জন্য আমার পার্সোনালে ওদের দুজনকে একটু আসতে হবে একদিন একদিন করে। আজকেও বা অন্য একদিনও, এভাবে দুজনের একটা দিন আমার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেলে ওদের শেষ ডিউটি। মানে এইটাই আর কি বলছিলাম, যেটা তোমাকে আসলে আমি বলতেই চাচ্ছিলাম না। তো বললাম আর কি, মানে তোমার সঙ্গে বিগত দিনে আমার যা হয়েছিল, যেভাবে তোমাকে চাকরি দিতে গিয়ে তুমি যা আমার সঙ্গে করছো, ওদের সঙ্গে তো এটা আসলে আমার মিট করা ছিল, কিন্তু ওরা তো আমাকে ধরা দিচ্ছে না। এইটাই আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? এটা খুব গোপন রাখবা কিন্তু। ও মাই গড! স্যার, তার মানে আপনি আমাকে যেভাবে কাঁপিয়েছিলেন, আপনি ওদেরও এভাবে? বুঝতে পারি স্যার।
আমি বুঝি না। আমি এটাই ধরছি যে আসলে ওদের সঙ্গে আপনার এটাই করবেন। আমি বুঝি না না। আমি যে ঘা খেয়েছি আপনার হাতে, হ্যাঁ আমি সারা জীবন বলবো না। আপনি যেভাবে ওই করেন, আপনার হাতে যে একবার ওই ঠাপুনি খাবে সে সারা জীবন মনে রাখবে স্যার, বুঝছেন? আর ওরা তো এখনো যায়নি, যাক আগে তারপরে বুঝবে ঠেলা মাসের কয়দিন যায়। তো ঠিক আছে স্যার, এই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যেহেতু আমি আপনার সঙ্গে একবার আয়নাঘরে গেছি, তো ওরাও একবার যাক একজন একজন করে, তাহলে কেমনটা বুঝবে ঠেলা পড়ে। তো ওদের আমি কিছু বুঝতে দেব না স্যার। আমি এ বিষয়ে ওদের যতটা যেভাবে পারি আপনার হাতে ধরাই দিব, এতে কোনো সন্দেহ নেই স্যার, ঠিক আছে? কিন্তু আপনার জন্য এতটুকু করবো স্যার, পরে আমার আবার কি লাভ হবে? মানে আমার জন্য কি স্পেশাল কোনো কিছু রাখছেন নাকি স্যার? নাকি শুধু শুধু হুম? নীলুফা, তুমি তো আমাকে ভারী মানে জ্বালায় ফেলে দিলে। তুমি আবার এর মধ্যে নতুন করে কি আবেদন করছো? হুম? আমি না তোমার বস? আমি এমনিই তোমাকে যখন যা বলি তুমি তো শোনোই। আর এর জন্য তো তোমাকে অনেক অনেক বিষয়ে স্যাক্রিফাইস করে চলি আমি, দেখো না? তোমার অনেক ত্রুটি ধরা পড়লেও সেটা আমি ধরি না। আর অনেক কিছু তোমাকে পাওয়ার দিয়ে রাখছি। তুমি যে পাওয়ারটা তোমার ওই ফ্লোরে ওয়ার্কারদের মধ্যে তুমি প্রয়োগ করতে পারো। আর এর চেয়ে কি চাও? হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দিতে পারি। সেটা তোমাকে যদি আরেকটা দিন আমার পার্সোনালি ডাকি, তো সেদিন কিন্তু তোমাকে ঠিক আসতেই হবে। মনে আছে সেদিনের কথা? ঠিক ওর চেয়েও ভালোভাবে দিব, বুঝছো? মানে খুব মজা পাবা তুমি। এই কথা যদি মনে থাকে, তাহলে নিশ্চয়ই তুমি আসতে চাবে না। আসলে আমি কি খুবই বেশি পারি নাকি? নীলোফা, কি কষ্ট পেয়েছিলে নাকি ভালোই লাগছিল কোনটা? হ্যাঁ? না স্যার, সেদিনের কথা কি আর আমি ভুলি? আমি তো দারুণ মজা পেয়েছিলাম স্যার। কিন্তু স্যার, আসলে আপনার মতো বসের সঙ্গে আমার মতো এই সাধারণ একজন ওয়ার্কার মানে একটু সঙ্গ পাওয়া, এটা তো চরম ভাগ্যের ব্যাপার স্যার। এইরকম ভাগ্য বা কজনেরই হয়? আপনার একটু সেবা যত্ন করা, আপনার সঙ্গে একটু সময় কাটানো, বা নিজেরও তো ভালোই লাগে। তো সেটা কবে স্যার? মানে একটু দিনখান ঠিক করে বলেন, আমি আরেকটা বার আপনার হাতে আপনার হাতের মার খাবো স্যার। মানে খুব ভালোই লাগছিল স্যার, আপনি যেমনি উঁচু লম্বা, বেশ ভারী মানুষ, তেমনি স্যার আপনার সব কিছুই মানে আপনি এমন ভাবে করেন, মানে ভালোই লাগে স্যার। কষ্টও যদিও হয়, তবু স্যার খুব মিষ্টি লাগে। আর এরকম সারা জীবন থাকলে তো ভালোই হয়। এরকম সঙ্গিনী তো জীবনে পেলামই না। কি সব আছে দুর্বল, আজকাল কি সাইফাস খেয়ে মানে নিজে শরীর নষ্ট করে ফেলে, ঘরের বউকে কখনো সুখী করতে পারে না। আর আপনাদের তো স্যার হিসাব নিকাশ অন্যরকম, মানে সেটা আর বোঝেনি তো। স্যার ঠিক আছে স্যার, আপনি সময় সুযোগ করে যখন আমাকে ডাকবেন, আমি তো যাবই। আপনার কথা রাখবো আমি স্যার, কারণ আমি একবার খেয়েছি, এর স্বাদ বুঝেছি। আমার তো স্যার একবার খেয়ে লোভ আবারও জাগে, কিন্তু সাহস করি তো আর আপনাকে বলি না। আর আপনি নিজেও কখনো আমাকে ডাকেননি, তো আর কি বলবো স্যার? আমি মেয়ে মানুষ না? লজ্জা লজ্জা তো আমার, তাই না স্যার? নিজের সেই কি আর আপনাকে বলা যায়? ঠিক আছে স্যার, আপনি যখন ডাকবেন তখন হবে ওইটা। কিন্তু এই দুজনকে আগে না আপনার হাতে ধরায় দিই, তারপরে ওদের সঙ্গে আপনি আমার মতো করে আমার যে বেশি স্যার ওদের দিবেন, মানে যাতে ওরা মনে রাখে স্যার। কি বলবো স্যার, আমার খুব হাসি পাচ্ছে। মানে আপনার রুচিটা যে ভিন্ন ভিন্ন মানুষের পরে এক এক সময় চাপে রূপ বদলায়, আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। তো ঠিক আছে স্যার, আপনি যে প্রত্যেকের বেলায় এরকম আচরণ করেন, এটা আজকে আমার জানা হলো স্যার। মানে ওদের সময় এটা করবেন আর কি। আচ্ছা স্যার, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন, এই যে এই গার্মেন্টসের এত ওয়ার্কার, এই যে কত সুন্দরী সুন্দরী রমণীরা যারা আপনার এই অফিসে চাকরি করে, কিন্তু চাকরির বেলায় কি স্যার প্রত্যেকেরই আমার মতোই একই দশা করছেন নাকি কিছু কিছু মানুষের এটা করছেন স্যার? একটু বলেন তো দেখি। আরে ধর, এই যে কি সব বলো না! সবার উপরে আবার রুচি জাগে নাকি? হ্যাঁ? মানে ওই যেগুলো আর কি নজরে আসে, বা আমরা দেখলেই টের পাই যে আসলে কার মধ্যে কি আছে, বুঝছো? মানে
তাদেরকেই শুধু এই ধরনের অফারটা করে থাকি। তাছাড়া মানে সবাই তো আর একরকম না, তাদের দেখলেই বোঝা যায়। এইভাবে আর কি। তাছাড়া মানে ভালো সবাইকে এক গোছালো করে মনে করলে কি হয়? তাহলে তো আমাদের ইজ্জত যাবে, বোঝো না এটা? এটা তুমিও তো বোঝো। যেমন তোমাকে দেখে আমি বুঝতে পারছিলাম যে তোমার মধ্যে আসলে একটু রোমান্টিকতা আছে, তাই তোমাকে অফারটা করছিলাম। দেখো আমাদের মানে টার্গেট কিন্তু মিস্টেক হয় না, তাই তুমিও আমার কথায় পটে গেলে, বা তোমাকে আমি পেলাম, তোমারও চাকরি হলো। এরকমই আর কি, প্রত্যেকের বেলায় না কিছু কিছু মানুষকে আমরা টার্গেট করে এভাবে অফার করি, এবং উম, আমাদের এই কথাটা বা আমাদের যে সত্য এটা আসলে কাজে লেগে যায়, বুঝছো? আর এভাবে আমরা গোপনে একটু মিট করি। তো এইটা কোনো ম্যাটার করে না, বুঝছো? প্রত্যেককে কি আর এটা বলা যায়? এই হলো। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার আপনার কথা। তো ঠিক আছে স্যার, কাল আগামীকাল অফিসে আসার পরে ওদের দুজনকে যেভাবেই হোক আমি পার্সোনাল ভাবে ডেকে কথা বলে, মানে আপনার বিষয়টা সম্পূর্ণ একটু খুলে খেলা বলে ওদেরকে, ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করাই দিব, বা আপনার কথা সরাসরি যাতে ওদের সঙ্গে আপনি বলতে পারেন। তারপরে এ বিষয়ে গোপন রাখবো, বা আপনার কোনো কাজে সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আপনার ইচ্ছাটা আপনি পূরণ করবেন। তো ঠিক আছে স্যার, রাখতেছি। আর আমার কথা হলো যে আপনার সুদৃষ্টি আমার উপরে রাখবেন স্যার। আর আপনি যখন যেটা বলবেন আমি যেন আপনার কথা মানতে পারি, এইটাই আর কি স্যার। তো ঠিক আছে স্যার, রাখতেছি। নাকি আর কিছু বলবেন স্যার? না না, কথা তো হয়েই গেল। তা ঠিক আছে নীলুফা, তুমি আমার জন্য একটু হেল্প করো, আর ওদেরকে কালকে একটু জানান দিও, বুঝছো? তা ঠিক আছে, রাখতেছি। বাই বাই, ভালো থেকো। কাল কথা হবে।